ওয়েলকাম টু ফিজিক্স বার্না। আজকে তোমাদেরকে ক্লাস 12 এবিটিএ ফিজিক্সের সেকেন্ড পেজ অর্থাৎ SC15 এই পেজটাকে সলিউশন করে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে বলবো যে খাতা পেন নিয়ে বসো এবং খাতা নোট ডাউন করো, কারণ এরকম এই লেভেলেরই কোশ্চেন তোমরা এইচএসে দেখতে পাবে। আর তোমরা যদি শর্ট কোশ্চেনগুলোকে ভালো করে রেডি করতে পারো তাহলে তুমি কনসেপ্ট অনেক ভালো ক্লিয়ার করতে পারবে। এছাড়া কি কি সূত্র ইম্পর্টেন্ট এবং কোন সূত্র থেকে কেমন কোশ্চেন হয়, কোশ্চেনে কেমন রিপিটেশন হয়, ভালোগুলো বুঝতে পারবে। এছাড়া আমার এই চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা দেখতে পাবে অলরেডি দুটো ভিডিও আমি আপলোড করে দিয়েছি। ওই ভিডিওগুলোতে কী কী কোশ্চেন হয়েছে এবং ওর সাথে এখন কীভাবে রিলেট করছে সেগুলো দেখতে পাবে। তো শুরু করি আজকের প্রথম কোশ্চেন। দেখো একের জায়গার একের কোশ্চেন আছে এমসিকিউ, যে +8q ও -2q মানে দুটি তড়িৎ আধান x অক্ষের উপর যথাক্রমে x = 0 এবং x = ক্যাপিটাল L বিন্দুতে অবস্থান করছে। ঠিক আছে, এরপর বলেছে কি যে x অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে ওই দুই আধানের জন্য নেট তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র তড়িৎ প্রাবল্য যে জায়গাটা আছে সেখানকার কোশ্চেন। তাহলে তুমি দেখো এরপরে কি হচ্ছে। প্রথম কোশ্চেনটাতে আমি লিখছি, ছবি এঁকেছি, দেখো এ আর বি দুটো পয়েন্ট ধরেছি। এই এ আর বি দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্বে এক্স অক্ষে বলেছে, মানে এরা কোন দিকে আছে, এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল হচ্ছে। এখন x = 0 হচ্ছে এর অবস্থান আর x = L হচ্ছে বি এর অবস্থান। তাহলে এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব কত, L দূরত্ব আছে। ঠিক আছে, এ বিন্দুতে +q আধান আছে আর বি বিন্দুতে -2q আধান আছে। ওকে, এখন বলেছে এদের দুজনের কোথায় আমার তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। ঠিক আছে, তাহলে দেখো এদের মাঝখানে কোনো একটা বিন্দুতে যদি নিই, ধরো একটা একক ধনাত্মক আধান এইখানটাতে নিলাম, যদি নিই তাহলে দেখো ধনাত্মক আধান থাকলে তার বলরেখার অভিমুখ কোন দিকে হয়, বাইরের দিকে হয়, তাহলে এ থেকে বির দিকে হবে। আবার এই দিকে ঋণাত্মক যদি থাকে তাহলে তার অভিমুখ কোন দিকে হবে, তার নিচের দিকে। তাহলে একই অক্ষ বরাবর হলে তখন সেক্ষেত্রে কী হবে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়ে যাবে। তাহলে আমাদেরকে এদের দুজনের মাঝখানে নিলে কিন্তু তড়িৎ ক্ষেত্র শূন্য পাবো না। তা সুতরাং আমাকে কোন দিকে নিতে হবে না, যে ঋণাত্মক আছে তার ডান দিক থেকে নিতে হবে। তাহলে -2q আছে, তার ডান দিকে পি বিন্দুতে আমরা নিব। তাহলে এখান থেকে আমার বি থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স দূরত্ব নিলাম। তাহলে অলরেডি এখানে এল দূরত্ব আছে আর এক্স দূরত্ব দিয়েছি, তাহলে এ থেকে পি পর্যন্ত মোট দূরত্ব কত হবে, L + x দূরত্ব। ঠিক আছে, তাহলে আর বি থেকে পি পর্যন্ত দূরত্ব কত হবে, এক্স দূরত্ব। তাহলে লিখবো কীভাবে, যে এ বিন্দুর জন্য ক্ষেত্র প্রাবল্য পি বিন্দুতে U1 = 8q/x + L তার হোল স্কোয়ার। অভিমুখ কোন দিকে হবে, এপি বরাবর। ঠিক আছে, কারণ পজিটিভ আছে তার জন্য এপি বরাবর। আর বি বিন্দুর জন্য কী হবে না, E2 হবে 2q/x²। 2q কেন, এখানে আছে 2q আধান, এখানে মাইনাস ইউজ হবে না, কারণ প্রাবল্য হলে তোমার ঋণাত্মক ধনাত্মক এইসব কিছু বসে না, জাস্ট শুধুমাত্র ধনাত্মকই বসবে, কারণ প্রাবল্যর ক্ষেত্রে অভিমুখটা বিরাট ইম্পর্টেন্ট। বিভব যদি হতো তাহলে মাইনাস সাইনটা ইউজ করতে হতো। তাহলে E2 হয়ে গেলো 2q/x²। x² কেন না, বি থেকে পি পর্যন্ত দূরত্ব এক্স। ঠিক আছে, তাহলে এরপর মোট ক্ষেত্র পাবো কী হবে, দেখো এই ধনাত্মকের জন্য অভিমুখ এইদিকে, এই ঋণাত্মকের জন্য অভিমুখ এদিকে। তাহলে ধনাত্মকের জন্য এপি বরাবর, আর এইদিকে হচ্ছে যে ঋণাত্মক মানে নিচের দিকে, তাহলে পিবি বরাবর। তাহলে একজন দিচ্ছে এইদিকে অভিমুখ, একজন এইদিকে, তাহলে একে অপরের সাথে কী হবে, বিয়োগ হবে। আর যদি মাঝখানে নিতাম তাহলে কী হতো না, মাঝখানে হলে ধনাত্মকের জন্য অভিমুখ হতো এপি বরাবর, ঋণাত্মকের জন্য অভিমুখ নিচের দিকে হতো, তাহলে অভিমুখটা একই দিকে হতো। আর একই অভিমুখ হলে নেট বলটা শূন্য হতে পারে না, তার জন্য কি বললাম, এতে মাঝখানে কোনো একটা বিন্দুতে আমরা ধরছি না। এটা ইম্পর্টেন্ট জিনিস, এটার উপর লং কোশ্চেন আছে দেখবি। তাহলে সেক্ষেত্রে বি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য হচ্ছে E2 = 2q/x²। মোট প্রাবল্য কত হবে, মোট প্রাবল্য E = E1 - E2। তাহলে E1 এর মান বসালাম, মাইনাস দিলাম, E2 মান বসালাম। এখন শর্তে কি বলেছে, কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, অর্থাৎ শর্তে E = কি 0। তাহলে এই ভ্যালুটা সমান এই ভ্যালুটা করলাম, এরপরে 2q কেটে গেল, 2 × 4 = 8 করলাম। এরপর দেখো 4/x + L তার স্কোয়ার, আর এখানে কি আছে 1/x²। তাহলে যদি দুই সাইড দিকে যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে 2/x + x, আর এদিকে হবে 1/x। ঠিক আছে, তাহলে এখান থেকে কোণাকুণি যদি গুণ করি তাহলে ফাইনালি পেয়েছি কি x = L। তাহলে বি থেকে পি পর্যন্ত দূরত্বটা কত ধরেছিলাম, x, আর তার মান কত পেলাম, L। তাহলে যদি বলি এ বিন্দু থেকে মোট কতটা দূরত্ব হচ্ছে L, আর এদিকে x ধরেছিলাম আর এক্সের জায়গায় L বসাচ্ছি, তাহলে L + L হচ্ছে 2L। তাহলে এ বিন্দু থেকে L + x অর্থাৎ L + L অর্থাৎ 2L দূরত্বে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে।
আর যদি বি থেকে ধরতাম তাহলে তখন সেক্ষেত্রে হতো শুধুমাত্র এল দূরত্বে। অর্থাৎ প্রথমটার উত্তর কত হয়ে যাচ্ছে 12,0 বিন্দু। 12,0 মানে হচ্ছে অপশন এটা এখানে কারেক্ট অ্যান্সার। কোনটা? অপশন এ। ভালো করে বুঝে নাও। তাহলে কী হিসাবটা হলো, তড়িৎ ক্ষেত্র পাবো বলে যে ইকুয়েশন, সেই ইকুয়েশন কাজে লাগানো হলো। কোথায় তোমার তড়িৎ ক্ষেত্র শূন্য হবে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। তো 12,0 দেখো অপশন এতে ছিল, তার জন্য এটা হলো, বাকি কোনোটা হবে না। আচ্ছা স্যার যদি বি থেকে ধরা হতো তাহলে L,0, হ্যাঁ L,0 হতো, কিন্তু কি এখানে L,0 কোনো অপশন নেই, তার জন্য 12,0টাকে চুজ করা হয়েছে, অর্থাৎ এ থেকে দূরত্বটাকে কাউন্ট করা হয়েছে। 0 কেন হচ্ছে L,0? কারণ এক্স অক্ষের উপর বলেছে, তাহলে এক্স অক্ষের উপর বলে ওয়াই স্থানাঙ্ক কত হবে? 0 হবে, যার কারণে এখানে 0 ধরেছে। তাহলে এইটা হচ্ছে প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনের সমাধান হয়ে গেলে এরপরে দ্বিতীয় কোশ্চেনে চলে এসো। দ্বিতীয় কোশ্চেনে কী বলেছে? দ্বিতীয় কোশ্চেনে বলেছে দেখো যে 2 কোশ্চেন, 100 মাইক্রোফেরাড ধারকত্বের একটি ধারককে 8 × 10⁻18 কুলম আধানে আহিত করতে কৃতকার্য কত হবে? তাহলে ধারকত্ব যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের কোশ্চেন। তাহলে দেখো কী কী ডাটা দেওয়া আছে সেগুলো আমি লিখবো। প্রথমে সি কত দেওয়া আছে? 100 মাইক্রোফেরাড। তাহলে সি যদি 100 মাইক্রোফেরাড হয় তাহলে সেখানে মাইক্রোফেরাড থেকে ফেরাড করতে গেলে কী হবে? 100 × 10⁻6 হয়ে গেল। আর আধান কিউটা কত আছে? 8 × 10⁻18 কুলম। দেখো এখানে কৃতকার্য বলতে কী বোঝাচ্ছে? মোট স্মৃতিশক্তি। আর স্মৃতিশক্তি এর আগের যখন আমি সলিউশন করেছিলাম তখন বলেছিলাম হাফ CV² যে ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট। তাহলে সেটা ইউ বা ডাব্লু হিসাবে ধরছি, কারণ স্মৃতিশক্তির জন্য ইউ ধরতে পারি, কৃতকার্যের জন্য ডাব্লু ধরতে পারি, কারণ মোট কার্যটাই স্মৃতিশক্তি হিসাবে সঞ্চিত হয়। তাহলে সেটা হচ্ছে কত? হাফ ইন্টু CV² হয়, হাফ ইন্টু Q²/C হয়। এখন Q²/C ইকুয়েশনটা কেন ইউজ করছি? কারণ দেখো কিউ আর সি জানা আছে, তাহলে এই সূত্রটা কাজে হবে। তাহলে হাফ ইন্টু কিউ এর জায়গায় মান বসালাম, তার স্কোয়ার, আর সি এর জায়গায় মান বসালাম। দেখো 8 স্কোয়ার হলে 64 হয়, 10⁻18 তার সাথে 2 গুণ মানে -36, আর নিচে 100 × 10⁻6। ক্যালকুলেশন করা হচ্ছে 2 32 64 হচ্ছে, নিচে 10⁻6 ছিল, আর 100 মানে 10² মানে -4 হয়, -4 উপরে গেলে কী হয়? +4। অলরেডি -36 আছে, তাহলে কত হবে? -32, আর এদিকে 36 থেকে 32 থেকে যাবে, তাহলে অর্থাৎ এখান থেকে হবে 32 × 10⁻32 এত জুল। এটা কার মান হচ্ছে? ইউ এর মান। ইউ এর মান না বলে তুমি কার্য ডাব্লুর মানও বলতে পারো, কারণ এখানে কার্য হিসাবে দিয়েছে। তাহলে কত এলো? 32 × 10⁻32 জুল। অর্থাৎ এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট। দেখো অপশন এতে কিন্তু 32 × 10⁻32 জুল দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে 2 কোশ্চেনের সমাধান। 2 কোশ্চেনের সমাধান যদি হয়ে থাকে তাহলে এরপরে আমরা 3 কোশ্চেন করব। তাহলে কোন সূত্রটা লাগছে? হাফ CV², হাফ Q²/C। ঠিক আছে, এই সূত্রটাকে তোমার এখানে ইম্পর্টেন্ট, এবং এটার যে থিওরির আছে পরীক্ষাতে, এই থিওরিটাই ইম্পর্টেন্ট পরীক্ষায়। এখন এরপরে 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেনে কী বলা আছে? 3 নম্বর কোশ্চেনে ভালো করে লক্ষ্য করবে কী বলা আছে। 3 নম্বর কোশ্চেনে বলা আছে যে কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎচালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে বহিস্থ রোধ R এর সঙ্গে যুক্ত করা হলো। কোষদ্বয়ের আভ্যন্তরীণ রোধ যথাক্রমে R1 আর R2। প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব শূন্য হয় তবে কোন সম্পর্কটা হবে? খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো এইখানে Rটা কি? Rটা হচ্ছে বহির্রোধ। এখানে R হচ্ছে বহির্রোধ। ওহমের সূত্র ওই চ্যাপ্টারটাতে পড়বে তোমরা, শেষের দিকটাতে আছে। আচ্ছা এখানে 2 ধরনের তড়িৎচালক বল ইউজ করা আছে। প্রথমটা তড়িৎচালক বলের সাথে আমাদের অভ্যন্তরীণ রোধ R1 দিয়ে ইউজ করা আছে, আর দ্বিতীয় তড়িৎচালক বলের সাথে অভ্যন্তরীণ রোধ R2 দেওয়া আছে, এবং পুরোটাকে কি শ্রেণীতে মানে একসাথে কানেক্ট। এইভাবে উপর নিচ দেখলে তোমার মনে হতে পারে যে প্যারালাল আছে, তা কিন্তু নয়, এরা সবসময় শ্রেণীতে আছে। তাহলে তুল্য রোধ কত? তুল্য রোধ কত মানে কি? যতগুলো রোধ আছে তার সমষ্টি, এবার শ্রেণীতে আছে বলে মোট সমষ্টি হবে। তাহলে তুল্য রোধ কত হবে? এখানে R আছে আর এখানে R1 R2 আছে, তাহলে R প্লাস R1 প্লাস R2। আর মোট তড়িৎচালক বল কত আছে? না এখানে একটা ছোটো হাতেরই, এখানে একটা ছোটো হাতেরই, তাহলে কত? E প্লাস E অর্থাৎ 2E। তাহলে আমরা প্রবাহ মাত্রা I সমান কি লিখতে পারি? I সমান E/R হয়, তাহলে E তো নয়, এখানে 2E হবে, 2E। আর মোট রোধটা কত? R প্লাস R1 প্লাস R2, মানে R প্লাস R1 প্লাস R2। এবার বলেছে দেখো প্রথম কোষের বিভব শূন্য। তাহলে প্রথম কোষের বিভব শূন্য মানে কি? V1টা 0, আর V1 0 মানে কি? I × R1টা 0, কারণ প্রথমটার কোষ মানে ধরে নিলাম এইটা প্রথম কোষ আর এটা দ্বিতীয় কোষ, তাহলে প্রথমটা V1 যদি ধরে নিই তাহলে V1টা 0 হয়ে গেল। আর V সমান কি লেখা যায়? I × R1। ঠিক আছে, তাহলে IR1টা 0 হয়ে গেল। এরপরে কন্ডিশন আমি কীভাবে করবো? IR1টা 0 এটা লিখবো না, এটা ভুল বলছি। IR1 মানে নষ্ট ভোল্টেজ কথা বলা হয়, এটা ক্যান্সেল। দেখো এরপরে এখানে চলে এসো ডাইরেক্ট। E সমান কত লেখা যায়? V প্লাস I × R।
এটা আমরা সূত্রতে জানি, ক্লাস 10-এও পড়েছি। তাহলে ই সমান v1 প্লাস আই ইন্টু আর ওয়ান, প্রথমটার জন্য v1-এর জায়গায় কত 0 হয়ে গেল। আয়ের মান কোনটা? এইটা হচ্ছে আয়ের মান, এটা 1 নম্বর ইকুয়েশন বসাতেই পারি। তাহলে আয়ের মানটা বসিয়ে দিয়েছি, দেখো 2e বাই ক্যাপিটাল আর প্লাস আর ওয়ান প্লাস আর টু। তাহলে এখান থেকে ইন্টু কি আর ওয়ান আছে, তাহলে আর ওয়ানের মান দেখো বসিয়েছি এখানে। এরপরে দেখো ই আর ই অর্থাৎ 0 তো উঠে গেল, 0টার কোনো কাজ নাই, তাহলে এদিকে ই হলো আর এদিকে 2e ইন্টু আর ওয়ান বাই ক্যাপিটাল আর প্লাস আর ওয়ান প্লাস আর টু। তাহলে ই আর ই কেটে গেল, ই আর ই যদি কেটে যায় তাহলে এখান থেকে পড়ে থাকছে কি, এই দিকটা বাঁ দিকে চলে আসবে, তাহলে ক্যাপিটাল আর প্লাস আর ওয়ান প্লাস আর টু, আর এদিকে হচ্ছে কত 2r1। তাহলে ক্যাপিটাল আরটাকে এক সাইডে রেখে এই পুরো পার্টটাকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে প্লাসে আছে মাইনাসে যাবে, তাহলে 2r1 মাইনাস আর ওয়ান মাইনাস আর টু। 2r1 থেকে r1 যদি বিয়োগ করি তাহলে r1 থাকবে, তাহলে r1 মাইনাস আর টু। তাহলে ফাইনাল ইকুয়েশনটি কী হবে, ক্যাপিটাল আর সমান r1 মাইনাস আর টু। খুব ভালোভাবে দেখো ইকুয়েশনটা যে কীভাবে করছি। দেখো কি বলেছিল, তুল্যরোধ বার করলাম, প্রবাহ মাত্রা বার করলাম, এরপরে বলেছে প্রথম কোষের বিভব শূন্য। তাহলে আমরা লিখতে পারি ই সমান ভি প্লাস আই ইন্টু আর, এটা আমরা জানি এই আই ইন্টু আরটাকে নষ্ট ভোল্ট হিসাবে ধরা হয়। তাহলে ই সমান প্রথমটার জন্য যদি ধরি তাহলে v1 প্লাস আই ইন্টু আর ওয়ান, ঠিক আছে প্রথমটার জন্য, কারণ প্রথমটার ক্ষেত্রে আমরা অভ্যন্তরীণ রোধকে কী ধরেছি, আর ওয়ান ধরেছি। দ্বিতীয়টা হলে কী হতো, ই সমান v2 প্লাস আই ইন্টু আর টু ধরতাম। তাহলে প্রথমটা বিভব 0 আর আয়ের মান পুট করেছি, তার সাথে আর ওয়ান আই কেটে গেছে, তারপর কোনাকুনি গুণ করলে ইকুয়েশন এটা হয়। অর্থাৎ এখানে দেখো অপশন বিটা এখানে সঠিক উত্তর হচ্ছে, তাহলে অপশন বিটা এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো, দেখো কত সুন্দর কনসেপ্টের সাথে কোশ্চেনটা দিয়েছিল। হ্যাঁ, এইগুলি তোমার শর্ট কোশ্চেনে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়, যখন তুমি ভালোভাবে না বুঝবে, যখন তুমি শুধুমাত্র জাস্ট থিওরিটা পড়ে চলে যাবে, তখন লংই অ্যাটেম্প করতে পারবে, কিন্তু শর্ট অ্যাটেম্প করাটা খুব ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে কি বলা আছে, পরের কোশ্চেন দেখবে। পরের কোশ্চেনে দেখো বলা আছে যে স্মল আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলিতে তড়িৎ প্রভাবের ফলে কুণ্ডলীর কেন্দ্রে এবং কেন্দ্র থেকে অক্ষের উপর স্মল আর দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র যথাক্রমে b1 ও b2 হয়। b1 আর b2 এর অনুপাত হলো, অপশন দেওয়া আছে √2:1, 2:1, 2√2:1 আর 4:1। খুব ইম্পর্টেন্ট, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলী আছে, তার মধ্যে আবার কেন্দ্র থেকে অক্ষের উপর আবার আর দূরত্বে কোনো বিন্দুতে, দুটো ঘটনা। তাহলে দেখো ছবিটা এরপর দেখবে যে আমি এখানে কি করেছি না, এখানে তোমার একটা বৃত্ত নিয়েছি, সেই বৃত্তের কি না ব্যাসার্ধ হচ্ছে আর বৃত্তের ব্যাসার্ধ থেকে আর দূরত্বে বাইরে একটা পি বিন্দু ধরেছি। তা দুটো ঘটনা, তাহলে এই আরটা কি না ব্যাসার্ধ থেকে আর দূরত্বে মানে বাইরের পয়েন্ট। তাহলে বৃত্তের কেন্দ্রের উপর যখন চৌম্বক ক্ষেত্র ধরছি সেটা হচ্ছে b1, এটা হচ্ছে কেন্দ্রের উপর। তাহলে যদি b1 ধরি, b1টা কী হবে না k ইন্টু আর স্কোয়ার বাই আর কিউ, কী হবে k ইন্টু আর স্কোয়ার বাই আর কিউ। তাহলে এখান থেকে কি লিখতে পারে, আর আর কেটে গেলে মানে আর স্কোয়ার কেটে গেলে কে বাই আর, এটা হচ্ছে প্রথম পার্ট। আর ব্যাসার্ধ থেকে আর দূরত্বে মানে কি ও থেকে পি পর্যন্ত দূরত্বে, আর সেক্ষেত্রে সূত্র কী হবে b2, আর b2 সমান কী হবে না কে ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয় ন্যাচারালভাবে, কারণ এই দূরত্বটাকে এক্স ধরে নেওয়া হয়, কিন্তু এখন আরই ধরেছি, তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু 3/2, এটা হচ্ছে ইকুয়েশন আমরা পেয়েছি। তাহলে কি লিখতে পারি, কে আর স্কোয়ার বাই 2r স্কোয়ার হোল টু 3/2, আর আর স্কোয়ার 2r স্কোয়ার হয়, তাহলে 3/2 যদি করি 2 কেটে যাবে, তাহলে 2r কিউ হবে, তাহলে 2 আর তার সাথে আর কিউ, তাহলে আর স্কোয়ার আর আর কিউ কেটে গেলে আর থাকবে, কেটা থাকবে, আর 1/2 থাকছে, তাহলে কে বাই 2 ইন্টু আর। তাহলে এইটা কি, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ থেকে আর দূরত্বের ইকুয়েশন, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে অনুপাত বলেছে, তাহলে b1/b2, b1-এর জায়গায় কে বাই আর b2 জায়গায় কে বাই 2 ইন্টু আর। তাহলে কে আর কি কেটে গেল, 2 আর, এই পার্টটাকে উপরে গেল, আর যদি আরটাকে নিচে রাখি তাহলে আর আর কেটে আছে, তাহলে 2 2/3 কথা মানে কি 2√2, তাহলে 2√1, তাহলে উত্তর কত হয়ে গেল 2√2:1। তাহলে এইটা হয়ে গেল আমাদের উত্তর। ভালো করে দেখে নাও, তাহলে বৃত্তের কেন্দ্রের উপর তখন ইকুয়েশন হচ্ছে কে আর স্কোয়ার বাই r²3/2। তুমি বলবে যে স্যার আর কিউটা কী করে হলো, এইটা হচ্ছে সূত্র, কেন্দ্রের উপর মানে কি এই পার্টটা কি 0 হয়ে যাবে, আর এই পার্টটা যদি 0 হয়ে যায় তাহলে r²2/3 মানে 2 কেটে গেলে আর কিউ হয়, তার জন্য এখানে আর কিউ করেছে, ঠিক আছে। আর আর ব্যাসার্ধ থেকে আর দূরত্ব কথা মানে কি আর স্কোয়ার আছে, তার সাথে আর স্কোয়ারের 3/2 হয়ে গেল, কারণ এইটাও আর বলে দিয়েছে, এটা যদি এক্স বলতো তাহলে কি লিখতাম আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু 3/2 হতো। তো এই ছিল তোমার 4-এরটা, তাহলে 4 2√2:1, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে কারেক্ট।
অপশন সিট হচ্ছে কারেক্ট। তোমার খাতাতে লিখে রাখবে, কারণ কীভাবে হচ্ছে পেপারগুলো জাস্ট মুখে বলে দিলে তো চলবে না, তাহলে এটা তোমাকে হিসাবটা বুঝতে হবে যে কীভাবে হচ্ছে, কতটা লিখতে হবে পরীক্ষাতে। আচ্ছা, এরপরে 5-এর কোশ্চেনটা দেখো। 5-এর কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং 5-এর কোশ্চেন এক্সামে অনেকবার রিপিট হয়েছে। 5-এর কোশ্চেনটা দেখবে, একটি চুম্বকিত ইস্পাতের তারকে বাঁকিয়ে এল অক্ষরের মতো আকৃতি দেওয়া হলো। এল এর একটি বাহু হচ্ছে 4 সেন্টিমিটার আর অপর বাহু হচ্ছে 3 সেন্টিমিটার। ওকে, বাঁকানোর আগে চুম্বক ভ্রামক এম হলে পরে কত হবে, মানে বাঁকানোর আগের ঘটনা দেওয়া আছে এম, তাহলে পরে কি হবে সেটা সম্পূর্ণ। তাহলে দেখো, এল যদি দৈর্ঘ্য হয় তাহলে এল দৈর্ঘ্যের এই ধারটা হচ্ছে 4 আর এই ধারটা হচ্ছে 3। এখন বাঁকানোর আগে ইস্পাতের তারটির দৈর্ঘ্য কত ছিল, 4 এইদিকে দৈর্ঘ্যটা আর 3 এইদিকে, তাহলে 4 আর 3 7 সেন্টিমিটার হয়েছে। চৌম্বকের মেরু শক্তি আমাদের ন্যাচারালভাবে পিএম ধরা হয়। এখন ছোটো হাতের এম যদি ধরি সেটা হচ্ছে কি ক্যাপিটাল এম বাই এল, কারণ এখানে বলে দিয়েছে যে চৌম্বক ভ্রামকটাকে ক্যাপিটাল এম ধরতে হবে, তাহলে সেটা মেরু শক্তি কিউ এম সমান পিএম বাই এল হয়। কিন্তু এখানে কি করলাম, ছোটো হাতের এম সমান ক্যাপিটাল এম বাই এল ধরলাম, কারণ ক্যাপিটাল এমটা কি এখানে চৌম্বক ভ্রামক। এটা বাঁকানোর আগের ঘটনা। এখন বাঁকানোর পরে মেরু দুটির মধ্যবর্তী দূরত্ব, মানে এই 4 থেকে 3-এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে অতিভুজ সমান কী হয়, লম্ব স্কয়ার প্লাস অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে কি রুট আন্ডার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো রুট আন্ডার অফ করেছি, তাহলে 4 স্কয়ার 3 স্কয়ার 5 হবে। তাহলে এখন চৌম্বক ভ্রামক কত হবে, এখন চৌম্বক ভ্রামক অর্থাৎ যদি আমরা এম ড্যাশ ধরি, কারণ ওইটাই জানতে চেয়েছেন যে এখন কী হবে, তাহলে সেটা কী হবে এম ইন্টু এল ড্যাশ, কারণ দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে গেছে আর এল বলতে পারবো না, তাহলে ছোটো হাতের এম ইন্টু এল ড্যাশ। ছোটো হাতের এমটাই হচ্ছে সেই মেরু শক্তি, তাহলে ছোটো হাতের এমের জায়গায় কী লিখতে পারি, ক্যাপিটাল এম বাই এল, আর তার সাথে এল ড্যাশের জায়গায় কত লিখতে পারি, 5। তাহলে ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এম বাই এল, এই এল এর মান হচ্ছে কি 7 যেটা পূর্বে ছিল, আর ইন্টু এল ড্যাশ মানে কি এখন যেটা দূরত্ব হয়েছে সেটা হচ্ছে 5। তাহলে 5/7 ইন্টু এম, আর 5/7 যদি তুমি ক্যালকুলেশন করো দেখতে পাবে 0.714 এম। তাহলে পূর্বের কত গুণ হয়ে গেল, 0.714, আর 0.714 অপশান ডিতে আছে, সুতরাং অপশান ডিটা কারেক্ট। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা, এটা তোমার খাতাতে নোট ডাউন করবে যে কীভাবে হচ্ছে এবং কেন হচ্ছে। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে যে এই জায়গাটা বুঝতে পারলাম না, আরেকবার রিপিট করলে ভালো হতো। চেষ্টা করো কমেন্টের মধ্যে উত্তর দেওয়া। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখবে, পরের কোশ্চেন হচ্ছে 6-এর কোশ্চেন। 6-এর কোশ্চেনে কী বলেছে দেখো, 6-এর কোশ্চেনে বলা আছে যে 40 হেনরি সাবেশাঙ্কের, এইচ মানে হেনরির কথা, অর্থাৎ সাবেশাঙ্কের এসআই একক বলা হয়, 40 হেনরি সাবেশাঙ্কের একটি কুণ্ডলী 8 ওহম রোধ এবং 2 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হলো। বর্তনীর সময় ধ্রুবকের মান কত, তাহলে বর্তনীর সময় ধ্রুবকের মান জানতে চাইছে। এটা একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন জানা থাকলে এগুলো খুব সহজ। কী কী দেওয়া আছে দেখো, সাবেশাঙ্ক এল দেওয়া আছে 40 হেনরি, আর দেওয়া আছে 8 ওহম, ভি দেওয়া আছে 2 ভোল্ট, টিটা বার করতে হবে। একটা আছে আমাদের সূত্র আছে, আমরা জানি এল বাই আর সমান হচ্ছে টি, এবং এটা পরীক্ষা আসে যে দেখাও যে এল বাই আর এর একক সময়ের এককের সাথে সমান হয়, এই সেই প্রমাণ। তাহলে এল বাই আর যদি টি হয়, এল এর জায়গায় 40 আর এর জায়গায় 8, তাহলে টি সমান কত হলো 5 সেকেন্ড। কত সহজ জিনিস, তাহলে এইটুকু সূত্রর মতো যদি করে মনে রাখতে পারো তাহলে অঙ্কটা কিছুই নয়। তাহলে এটি হচ্ছে তোমার অপশান সি এর উত্তর। দেখো অপশান সিতে তোমার 5 সেকেন্ড দেওয়া আছে। তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনে কি বলা আছে, তারপরে কোশ্চেনে দেখো দেওয়া আছে যে একটি আদর্শ ট্রান্সফরমারের প্রাথমিক এবং গৌণ কুণ্ডলী পাক সংখ্যা দেওয়া আছে। মনে রাখবে ট্রান্সফরমার দু রকম হয়, একটা স্টেপ আপ ট্রান্সফরমার আর স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এইখানে আদর্শ একটা ট্রান্সফরমারে প্রাথমিক আর গৌণ দু ধরনের কুণ্ডলী হয়। প্রাথমিক কুণ্ডলীকে প্রাইমারি কয়েল আর গৌণকে বলে সেকেন্ডারি কয়েল। এই প্রাথমিক আর গৌণর যে পাক সংখ্যা সেটা 2:1 দেওয়া আছে। ইনপুট ভোল্টেজ দেওয়া আছে 440, আউটপুটটা বার করতে হবে। তাহলে দেখো প্রাথমিকের ক্ষেত্রে যদি পাক সংখ্যাটা 2 ধরি আর অন্তিমটা হচ্ছে 1, তাহলে N1 বাই N2টা কত 2:1 মানে 2/1। ইনপুট আই কত মানে ইনপুট কত 440 ভোল্ট, তাহলে ও মানে আউটপুট সেটা বার করতে হবে। তাহলে আমরা সূত্রতে জানি ভি আউটপুট বাই ভি ইনপুট সমান এনএস বাই এমপি ধরা হয়। এনএস বাই এমপি কথা মানে কি, এনএস মানে হচ্ছে সেকেন্ডারি আর এনপি মানে হচ্ছে প্রাইমারি। তাহলে এখানে N2 বাই N1 ধরেছি, তাহলে ভি আউটপুট বাই ইনপুটের মান কত 440, আর সেখানে N2 বাই N1 যদি করি, দেখো N1 বাই N2 অনুপাত হচ্ছে 2:1, তাহলে N2 বাই N1 কী হবে 1:2। এখন কোনাকুনি যদি গুণ করি তাহলে লিখতে পারি ভি আউটপুট কত হবে 220 ভোল্টেজ, কারণ 2 যদি কেটে যায় তাহলে 220 হয়ে যাচ্ছে। তাহলে অপশান কোনটা হয়ে যাবে, অপশান এ। তাহলে এখানে অপশানে উত্তর। জাস্ট এইটুকু সূত্র শুধু মনে রাখা যে ভি আউটপুট বাই ভি ইনপুট সমান এনএস বাই এনপি, এইটা হচ্ছে মেন সূত্রটা। ঠিক আছে,
ব্যাস, এটা হচ্ছে তোমার 7 কোশ্চেনের উত্তর। 7 কোশ্চেনের উত্তর হলো 220 ভোল্ট। এরপরে কোশ্চেনে দেখবি 8 কোশ্চেন। 8 কোশ্চেনে কী বলা আছে, এবং মনে রাখবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে চ্যাপ্টারটা আছে না, তড়িৎচুম্বকীয় তরঙ্গের উপরে একটা ম্যাথ প্রবলেম আসবে। এবং প্রত্যেকটা যদি তুমি আমার এবিটি টেস্ট পেপার বা তোমার WBH এগুলো দেখো, তাহলে সেখান থেকে দেখবে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ থেকে অঙ্ক দিচ্ছে। এরপরে পরের কোশ্চেন বলতে আমাদের 8 কোশ্চেনে দেখো, কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের 48 ভোল্ট পার মিটার, দেখো লেখাটা কেমন করেছি, ভোল্ট বাই মিটার এমনি করে লিখেছি। তো ভোল্ট পার মিটার এক কথায় বিস্তারের তড়িৎ ক্ষেত্র ই দেওয়া আছে, এবং তার কম্পাঙ্ক হচ্ছে 2 × 10⁻10 হার্জ স্পন্দিত হয়। উক্ত তরঙ্গের চৌম্বক ক্ষেত্রে বিস্তার কত হবে। দেখো এখানে কম্পাঙ্কের কোনো বিশেষ কাজ নাই। দেখো ই দেওয়া আছে 48 ভোল্ট পার মিটার, আমাদের ফ্রিকোয়েন্সি আছে নিউ আছে কত, 2 × 10⁻10 হার্জ। বিটা বার করতে হবে। আমরা জানি সি হচ্ছে লাইট স্পিড। আমরা তড়িৎচুম্বক তরঙ্গের বৈশিষ্ট্যতে একটা পয়েন্টে আমরা পড়েছি যে E/B সমান সি, বা লেখা যায় E0/B0 সমানও সি। তাহলে E/B সমান যদি সি হয়, ই এর জায়গায় 48, বি এর জায়গায় বার করবো, আর সি এর জায়গায় হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে বি এর মান কত হবে, 48/3 × 10⁸। তাহলে 16 × 3 = 48, তাহলে 16 × 10⁻⁸ হবে, কারণ 8টা উপরে উঠে যাবে। তাহলে 16 × 10⁸ কিন্তু এখানে কোনো উত্তর নাই। তাহলে এখানে মিলানোর জন্য কী করলাম, 1.6 করলাম। আর 1.6 × 10⁻⁷ টেসলা। টেসলা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের একক। 1 টেসলা মানে 1 ওয়েবার পার মিটার স্কয়ার হয়। তাহলে এখানে উত্তর হয়ে গেল অপশন ডি। তাহলে দেখতে পাচ্ছ এইটি হচ্ছে তার সূত্র, আর এই সূত্রটি খুব ইম্পর্টেন্ট। এছাড়া এখানে আরেকটা সূত্র হয় সি সমান 1/√μ0ε0। এটার উপরও কোশ্চেন করে অনেক সময়। তখন μ0 দেওয়া থাকবে, সি দেওয়া থাকবে, ε0 বার করো, এরকমভাবে দিয়ে দেবে। আর এছাড়া এখানে শক্তি ঘনত্বের উপর অঙ্ক থাকে। তা এরপরে আমাদের 9 কোশ্চেনটা দেখবে। তাহলে এখানে অপশন ডি উত্তর হয়ে গেল। 9 কোশ্চেনে কী বলা আছে দেখো, 9 কোশ্চেনে বলা আছে একটা দর্পণের উপর, অর্থাৎ আমাদের আলোর উপর কোশ্চেন করেছে। একটি উত্তল দর্পণের দিকে একটি বস্তুর অগ্রসর হচ্ছে। বস্তুর বেগ ও 3.2 × 10⁻⁸ মিটার গুণ বিবর্তিত, তার প্রতিবিম্বের বেগের অনুপাত কত। এই যে ভ্যালুটা দিয়েছে, এই ভ্যালুটা যে কী জন্য দিয়েছে বুঝতে পারছি না। যাই হোক, এম গুণ বিবর্তিত কথাটা বলতে হতো। ওই 3.2 × 10⁻⁸ এটা মনে হচ্ছে প্রিন্টিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, বেগের অনুপাত কত হবে, অর্থাৎ এক কথা হচ্ছে বস্তুর বেগ আর প্রতিবিম্বের বেগের অনুপাত পার করতে হবে। তো দেখো এখানে একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটাতে আমি তোদেরকে দেখাচ্ছি যে কীভাবে আসছে, কারণ এই জিনিসটা জানা দরকার। গোলীয় দর্পণের ক্ষেত্রে লেখা যায় কি 1/v + 1/u সমান 1/f। গোলীয় দর্পণের ক্ষেত্রে প্লাস হয়, আর লেন্সের ক্ষেত্রে মাইনাস হয়। কিন্তু লেন্সে যদি সদ্বিম্ব গঠিত হয় তখনও কিন্তু প্লাস হয়। এটাও মনে রাখবে, পরীক্ষাতে যদি বলে যে লেন্সের ক্ষেত্রে প্রমাণ করো 1/v + 1/u সমান 1/f, তখন স্যারকে বলা দরকার নয় যে স্যার এখানে মাইনাস হবে, কিছু নয়, কারণ সেখানে সদ্বিম্বর কথা বলেছে, যার জন্য এখানে প্লাস হয়ে যায়। তো ভালো করে পড়লে তোমরা সেটা বুঝতে পারবে। 1/v + 1/u সমান 1/f দর্পণের ক্ষেত্রে হয়। এরপর বোথ সাইডে যদি আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে প্রথমটার ক্ষেত্রে লেখা যায় -1/v² dv/dt, এটা প্রথমটার জন্য হবে। আর দ্বিতীয়টার জন্য হবে -1/u² du/dt। আর এখানে এফটা হচ্ছে ধ্রুবক, তার জন্য এর কোনো ডেরিভেটিভ হবে না, অর্থাৎ সমান 0। তাহলে dv/dt বার করতে গেলে কত হবে না, এই পার্টটাকে ডান দিকে করে দিয়েছি, তাহলে কী হচ্ছে মাইনাসটা প্লাসে থাকবে, +1/u² du/dt, আর এদিকে v² টাপটা উপরে উঠে যাবে, তাহলে -v²/u²। কেন মাইনাস থাকবে, কেন এই দিকের মাইনাসটার জন্য থাকবে। আচ্ছা, dv/dtটা কি প্রতিবিম্বের বেগ, আর du/dtটা কি বস্তুর বেগ। তাহলে dv/dt সমান হয়ে গেল -v²/u² du/dt। তাহলে dv/dtটা হচ্ছে ইমেজ ভেলোসিটি। তাহলে ইমেজ মানে প্রতিবিম্বের বেগ, আর অবজেক্ট ভেলোসিটি হচ্ছে বস্তুর বেগ। তাহলে dv/dt/du/dt যদি করি, অর্থাৎ এই পার্টটাকে যদি নিচে নামিয়ে দিই, তাহলে লেখা যায় -v²/u²। আচ্ছা, আমরা জানি বিবর্ধন m সমান v/u, তাহলে -v²/u² মানে কি লেখা যায় -m²। তাহলে বস্তুর বেগ আর প্রতিবিম্বের বেগের যদি অনুপাত করি, তাহলে ঠিক উল্টি দিলাম, তাহলে এই পার্টটা উপরে গেল, এই পার্টটা নিচে এলো। আর উল্টি দিলে তখন শুধু m² না হয় কী হবে, -1/m² হবে। আর এইটাই কোশ্চেনে বলা আছে যে বস্তুর বেগ আর প্রতিবিম্বের বেগের অনুপাত, তাহলে -1/m² মানে অপশন এটা কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন এটা। তাহলে প্রথমে ডেরিভেটিভটা দেখো, তোমরা ক্লাস 12-এ পড়ছো, ডেরিভেটিভ জানো আশা করি। তার সাথে তোমার এখান থেকে কীভাবে চেঞ্জ করলাম। dv/dt, ভি বলেছে বললে প্রতিবিম্বের বেগ ধরছি, আর ইউ বলে বস্তুর বেগ, বাই টি, অর্থাৎ টি এর রেসপেক্টে ডেরিভেটিভ হওয়ার জন্য এখানে বেগের নামটা আসছে। আর বিবর্তন m সমান কত হয়, v/u। এরপরে তোমরা
পরবর্তী কোশ্চেন 10-এর কোশ্চেনটা দেখো। 10-এর কোশ্চেন আমাদের ব্যতিচারের উপর দিয়েছে। আই ও 4i তীব্রতার দুটি আলোক উৎস থেকে নির্গত তরঙ্গদ্বয়ের ব্যতিচার ঘটলে উপরিপাত অঞ্চলে যে সকল বিন্দুতে দশা পার্থক্য π/2 হয় সেখানে তীব্রতা কত হবে। খুব ইম্পর্ট্যান্ট এটা, কারণ তীব্রতার উপর একটা ইকুয়েশন হয়, আর সেই তীব্রতার ইকুয়েশন হচ্ছে আমরা জানি I সমান I1 প্লাস I2 প্লাস 2 ইন্টু √I1 I2 ইন্টু cos φ। এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রের উপর ফাইয়ের মানটা কত হচ্ছে, দশা পার্থক্যের কথা আছে আমাদের যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে π/2। তাহলে cos π/2 মান কত, 0। তাহলে এই যে এই 3 নম্বর পোর্শনের যে ইয়েটা ইকুয়েশনটা আছে এটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে শুধু থাকবে কত, I সমান I1 প্লাস I2। আয়ের মান কত, I1 এর জায়গায় I আর I2 জায়গায় 4i। তাহলে I প্লাস 4i সমান কত হবে, 5i। অর্থাৎ অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে এইটুকু তুমি যদি খাতায় লিখে নাও বা পরীক্ষাতে দিয়ে আসো তাহলে তোমার মনে থাকবে। শুধুমাত্র এই সূত্রটি মনে রাখতে হবে। কিছু ইম্পর্টেন্ট সূত্র যেগুলো বারবার কাজ করছি এইগুলোকে সবসময় খাতাতে লিখে রাখো, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর জাস্ট শুধু ভিডিওটা দেখার মতো দেখো না, এটা দেখে কোনো লাভ হবে না। যদি খাতাতে লিখতে শুরু করো তাহলে সুবিধা হবে, কারণ তখন তুমি প্রিপারেশন বা প্র্যাকটিসে এইগুলোকে একবার চোখ বুলিয়ে পরীক্ষাতে দেখে যেতে পারো। আর তাছাড়া এইভাবে কিন্তু বারবার ভিডিও দেখাটা সম্ভব নয়। যাই হোক, এরপরে দেখো যে 11-এর কোশ্চেন, প্রোটনের ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য 0.25% পরিবর্তন হলে ভরবেগের পরিবর্তন হয় p0। প্রাথমিক ভরবেগ কী ছিল? তার ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্যের ইকুয়েশন কি? ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্যের ইকুয়েশন হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু h/p। তাহলে ল্যামডার সাথে পিটা কীভাবে কাজ করছে বলো তো, ব্যস্তানুপাতে। তাহলে প্রাথমিক তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা 1 ধরি তাহলে সেক্ষেত্রে ভরবেগ ছিল p1, আর অন্তিম তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা 2 ধরি সেক্ষেত্রে ভরবেগ হচ্ছে p2। এখন ল্যামডার সাথে পি যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে ল্যামডা 1 যদি এখানে লিখি তাহলে p1টা এখানে লিখবো, আর ল্যামডা 2 যদি নিচে লিখি তাহলে p2টা উপরে লিখবো। ঠিক আছে, এখন বলেছে অন্তিম তরঙ্গ দৈর্ঘ্যটা কী হয়েছে না 0.25% পরিবর্তন হয়েছে। এবং পরিবর্তন মানে দুরকম হতে পারে, হয় বৃদ্ধি পেতে পারে বা হ্রাস পেতে পারে। এখন যদি তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধির রেসপেক্টে ধরি তাহলে ল্যামডা 1 প্লাস ল্যামডা 1 ইন্টু 25/100, কারণ 0.25 মানে কত, 25-এর 100, আর পার্সেন্টেজের জন্য আরেকটা 100, তাহলে 25/100 ইন্টু 100। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কী হচ্ছে, 1/400 হচ্ছে, আর 400 মানে এখানে 1 প্লাস 1/400 মানে 401 ল্যামডা 1/400। এটা তো আশা করি বুঝতে পারবে তোমরা। তাহলে এরপরে দেখো ল্যামডা 1-এর জায়গায় ল্যামডা 1 বসিয়েছি, আর ল্যামডা 2-এর জায়গায় এই ভ্যালুটা বসিয়েছি যেটা পরিবর্তনের কথা বলেছি। আর প্রাথমিক ভরবেগটা যদি p1 ধরি, আর কি বলেছি, প্রাথমিক ভরবেগের রেসপেক্টে কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে, p0। তাহলে p1 মাইনাস p0। ঠিক আছে, তাহলে p2-র মানটা কত না, p2-র মানটা হচ্ছে প্রাথমিক যা ছিল তার থেকে কত কমেছে, p0। ঠিক আছে, তাহলে এই মানটা এখানে বসিয়েছি। এখন এই ভ্যালুটা উপরে চলে গেলে 400 ল্যামডা 1/401 ল্যামডা 1 কেটে গেল, 400/401 সমান হচ্ছে p1 মাইনাস p0/p1। p1/p1 মানে 1 হয়, মাইনাস p0/p1। ঠিক আছে, এরপরে p0/p1 পার্টটাকে শুধু বাঁ দিকে নিচ্ছি, তার সামনে মাইনাস আছে মানে এখানে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এই দিকে যদি প্লাস হয়ে যায় তাহলে p0/p1 সমান হবে 1 মাইনাস, আর এই পার্টটাকে যদি ডান দিকে নিই মাইনাস আসবে 400/401। যদি লসাগু বা এলসিএম করি তাহলে লেখা যাচ্ছে 401 মাইনাস 400/401 অর্থাৎ 1/401। তাহলে 1/401 হচ্ছে এখানের ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি p1 সালে কত না 401 ইন্টু p0। তাহলে পূর্বের কত গুণ হয়ে গেল না 401 গুণ। তাহলে 401/p0 যে ক্যালকুলেশনটা আছে অর্থাৎ তোমাদের অপশান সি মিলে যাচ্ছে। তাহলে উত্তর কী হবে, অপশান সি। ওকে, তাহলে কত সুন্দর ক্যালকুলেশন দেখো। এখানে সূত্র কি, ল্যামডা সমান h/p, ল্যামডা সমান h/p এর উপর এখানে ইকুয়েশন করা হয়েছে। তাহলে এটি ভালো করে দেখে নাও, খাতাতে লিখে নাও অবশ্যই। এরপরে তোমার পরবর্তী কোশ্চেনের কথা বলবো। পরবর্তী কোশ্চেনে কী দেওয়া আছে? পরবর্তী কোশ্চেনে দেওয়া আছে যে তোমার 12-এর লিথিয়াম Li2+ আয়নের ভৌম স্তর থেকে একটি ইলেকট্রন বের করতে ন্যূনতম শক্তি হলো, ব্যাস, মানে এখানে পরমাণুর যে জায়গাটা আছে সেই জায়গার কোশ্চেন এটা। লিথিয়াম হাইড্রোজেনের উপর ইকুয়েশন করা আছে। এখানে লিথিয়ামে বলেছে মানে জেডের মানটা কি ধরবো, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, মানে জেডের মান 3 ধরবো। আর ন্যূনতম শক্তির ক্ষেত্রে আমাদের মোট এনার্জিটা বার করতে হবে। তাহলে লেখাটা কি হচ্ছে, আমরা জানি En সমান হয় -ZE²/4πε0 2Rn। Rnটা কি এনতম কক্ষ হতে ব্যাসার্ধ, বোর্ডের ব্যাসার্ধ ধরতাম, আর তার মান হয় -me4Z²/8ε02 n²h²। ওইখানে প্রুফ আছে, এই প্রুফটাকে আমি শুধু জাস্ট তোমাদের মনে করার জন্য লিখেছি। এরপর যদি আমরা হাইড্রোজেনের রেসপেক্টে ধরি তাহলে কত হয়, -13.6 × Z²/n²।
কারণ প্রথম যে ভৌম স্তরটা ধরা হয় সেটা হচ্ছে এটা -1.6 ইলেকট্রন ভোল্ট। এরপর যদি আমরা লিথিয়ামের রেসপেক্টিভ ধরি তাহলে Z²/n², তাহলে লিথিয়ামের জেড কত হবে 3 হবে, কারণ লিথিয়াম হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম আর লিথিয়াম পরমাণু ক্রমাঙ্ক 3 হয়, তাহলে 3 স্কোয়ার। আর প্রথম স্তরে যদি করি তাহলে n এর মান 1, তাহলে কত হলো 9, তাহলে -13.6 এর সাথে 9 গুণ করে দিলে যে ভ্যালুটি আসছে সেটি হচ্ছে -122.4 ইলেকট্রন ভোল্ট। আর -122.4 ইলেকট্রন ভোল্ট কোনটাতে আসছে, আমাদের অপশানটি। হ্যাঁ, উত্তরটা তো অবশ্যই মাইনাসটা দেওয়ারও উচিত ছিল, কিন্তু এখানে দেয় না, জাস্ট 122.4 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, তাহলে এখানে অপশান ডিটাই তোমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো এই কোশ্চেনটা যদি বুঝতে পারো তাহলে সূত্র শুধু এইটুকুই, এই EN সমান যে এই ইকুয়েশনটা হয় সেটা মনে রাখতে হবে। এর পরবর্তী কোশ্চেনে দেখো, পরবর্তীতে একটা সার্কিট দিয়েছে এবং সেটা ডায়োডে অর্থাৎ সেমিকন্ডাক্টরে, এবং এই যে ছবিটা এটা খুব ইম্পর্টেন্ট, এটা জয়েন্টেও কোশ্চেন দেওয়া হয়, WBJEতে প্রিভিয়াস ইয়ারগুলোতে এই কোশ্চেনটা রিপিট করেছে, খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে একটু দেখবে। হ্যাঁ, তাহলে WBJEতে যে কোশ্চেনটা রিপিট করেছে, কী রকম করেছে, কেন করেছে, এগুলো দেখা দরকার আছে। দেখো প্রথমে একটা সার্কিট দিয়েছে, সেই সার্কিটে উপরে আছে 20 ওহম, তার সাথে একটা ডায়োড ইউজ করা হয়েছে, পিএন জাংশন ডায়োড বলা হয়। আবার তারপরে তার নিচেও একটা পিএন জাংশন ডায়োড দেওয়া আছে 40 ওহম, আর তার নিচে 10 ওহম, আর তার সাথে ব্যাটারি লাগানো আছে। মনে রাখবে যদি এরকম চিহ্ন দেওয়া থাকে, এটা যে পিএন জাংশন ডায়োড, এই যে ত্রিভুজের মতো আছে এটা পি বলা হয়, আর এই প্লেন দাগ আছে এটা এন বলা হয়। এবার পিএন জাংশন ডায়োডে দুরকম ঘটনা হয়, ব্যাটারির পজিটিভের সাথে, ব্যাটারি এই লম্বা দাগকে বলে পজিটিভ অর্থাৎ প্লাস, আর এটা বলে মাইনাস। ব্যাটারি পজিটিভের সাথে যদি পিকে কানেক্ট করা হয় আর ব্যাটারি নেগেটিভের সাথে যদি এনকে কানেক্ট করা হয়, তখন সেটাকে বলে ফরওয়ার্ড বায়াস। কি বলা হয়? ফরওয়ার্ড বায়াস। তাহলে এই যে প্রথম যে এটা ডায়োডটা দেখতে পাচ্ছি, এই যে এইটা যেটা আমি পেন দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আছে। উপরেরটা দেখে আছে নেগেটিভের সাথে দেখো পজিটিভ লাগানো আছে, আর এই পজিটিভের সাথে দেখো নেগেটিভ লাগানো আছে, মানে এই বায়াসটিকে যে রিভার্স। মনে রাখবে রিভার্স বা বিপরীত বায়াসে কোনো কারেন্ট ফ্লো হয় না। কারেন্ট ফ্লো হয় না বলে ওই বর্তনীটা কোনো ধরাই হবে না, ওইখানে রেজিস্ট্যান্সও ধরা হবে না, ওইখানে কারেন্টও ধরা হবে না। তাহলে এখানে রেজিস্ট্যান্স কারেন্ট সব কিছু অফ, তাহলে শুধুমাত্র জাস্ট এইটুকু তোমাকে মনে রাখতে হবে। আর এইটুকুর মধ্যে দেখো এই 40 ওহম আর 10 ওহম 40 ওহম আর 10 ওহম এরা কিসে আছে? শ্রেণীতে আছে একসাথে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 40 আর 10 অর্থাৎ কত? 50 ওহম। আর প্রবাহ মাত্রা আই হবে, আই সমান কত হয়? V/R। তাহলে V/V মনে হচ্ছে 3 আর R মনে হচ্ছে 50, তাহলে 3-50 অ্যাম্পিয়ার। তাহলে অঙ্কটা কিন্তু খুব সহজ, অঙ্কটা শুধুমাত্র তোমাকে তাড়াতাড়ি করে দুটি জিনিস দেখবে, যে ব্যাটারি রেসপেক্টে কোনটি ফরওয়ার্ড আছে কোনটি রিভার্সে। ধরো এই ছবিটি যদি এইখানে থাকতো আর এই ছবিটি যদি এইখানে থাকতো, তাহলে তখন এই মাঝে যে 40 ওহম এই পুরোটা অফ হয়ে যেত, তাহলে শুধুমাত্র 20 + 10 হতো, তাহলে তখন 3 কত হতো? 30, অর্থাৎ 1/10, 0.1 অ্যান্সার হতো। তো এটা হচ্ছে অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 14 কোশ্চেনটা, আর এই 14 কোশ্চেনটা MCQ এর লাস্ট কোশ্চেন। 14 কোশ্চেন আছে একটা বিস্তার মডুলেশন অর্থাৎ অ্যামপ্লিটিউড মডুলেশন, AM কথা মনে হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, এটা কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ লাস্ট চ্যাপ্টারে পড়বে। সর্বোচ্চ বিস্তার আছে 10 ভোল্ট আর সর্বনিম্ন বিস্তার আছে 2 ভোল্ট। মডুলেশন সূচক বা মিউ কত হবে? 1/5, 2/3, 3/5 আর 4/5। দেখো এখানে কতগুলো ক্যালকুলেশনের ব্যাপার আছে। অ্যামপ্লিটিউড মডুলেশন করার সময় ক্যারিয়ার ওয়েভ বলে আমরা একটা জিনিস পড়েছিলাম। এসি কথার মানে হচ্ছে বাহক তরঙ্গের বিস্তার, সি কথা মানে হচ্ছে ক্যারিয়ার ওয়েভ বলা হয়। তাহলে বাহক তরঙ্গের বিস্তারকে এসি ধরা হয়, আর এ ছোট হাতের এম বলা হয়, সেটা হচ্ছে বিরূপক সংকেত হিসাবে ধরা হয়। এ ম্যাক্স সময় লেখা যায় AC + EM, অর্থাৎ ক্যারিয়ার আর তার সাথে বিরূপকের সংকেতে যোগ হয়। আর মিনিমাম কখন হবে? যখন ক্যারিয়ার থেকে বিরূপকের সংকেতকে বিয়োগ করা হবে। এবার এগুলো সূত্র, এগুলো এসি সমান কি লেখা যাবে? A max + Amin/2, আর এম যখন হবে তখন হচ্ছে A max - Amin/2। ঠিক আছে, বিরূপণাঙ্ক মিউকে লেখা যায় AM/AC। এরপর বলবে এমটা কি? এ মাত্র লিখে দিয়েছি বিরূপক সংকেত, আর এসি মানে কি? বাহক তরঙ্গের সংকেত। তাহলে এই মানগুলো এখানে বসাচ্ছি, যে 10 + 2, 10 + 2 কেন বসি না? ম্যাক্সিমামটা দেওয়া আছে 10, মিনিমামটা 2 দেওয়া আছে, তা 10 + 2/2 6 ভোল্ট, আর এটা ক্ষেত্রে 10 - 2/2 মানে 4 ভোল্ট। তাহলে AM/AC, AM এর জায়গায় 4 আর AC জায়গায় 6, তাহলে 4 আর 6 বসিয়ে দিয়েছি, তাহলে কাটাকাটি গেলে 2/3, তাহলে অপশন বি। তাহলে দেখো সূত্রগুলি মনে রাখতে হবে, এবং বিরূপণাঙ্ক এখানকার খুব ইম্পর্টেন্ট। এখানে মোডেমটার কথা আসে, যে মোডেম কী বটে। এরপরে তোমরা আমাকে বলবে যে মোডেম কি, এটা কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সার দেবে, যে মোডেম বলতে কি বোঝো। কারণ তোমরা আজকের দিনে ডিজিটাল যুগে মোডেমের ব্যাপারটা সম্বন্ধে জানো, তো আমি জানতে চাই কমেন্ট সেকশনে যে মোডেম কি, তোমরা এটা আমাকে জানাও।
ঠিক আছে, এরপর সেকশন 2-তে এসো। সেকশন 2-তে কী কোশ্চেন আছে? তাহলে প্রথম 14টা কোশ্চেন হয়ে গেল। এবং গ্রুপে সেকশন 2-এর দ্বারা প্রথম কোশ্চেন কী দেওয়া আছে? কোনো পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা হচ্ছে 1.00004, হ্যাঁ, হলে চৌম্বক প্রবণতা কত হবে? তাহলে দেখো, চৌম্বকের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা যেটা, সেটা μr দিয়ে ডিনোট করা হয়, সেটা হচ্ছে 1.00004। আর চৌম্বক প্রবণতা কে দিয়ে ডিনোট করা হয় সেটা বার করতে হবে। এই চৌম্বক প্রবণতা আর আপেক্ষিক চৌম্বক বিদ্যুতার একটা সম্পর্ক আছে এবং এটা পরীক্ষাতে লাগে। কে সমান হয় μr - 1। তাহলে μr এর মানটা বসিয়ে -1 করে দাও, তাহলে যেটি উত্তর সেটি। তাহলে কে এর মান কত হয়েছে? 0.00004। ব্যাস, এটি হচ্ছে অ্যান্সার। কত সহজ ছিল। এটার পর আছে আমাদের 2-এর কোশ্চেনটা। 2-এর কোশ্চেনটা ভালো করে দেখো। আচ্ছা, 2-এর কোশ্চেনটাতে কী বলেছে দেখো একবার। 2-এর কোশ্চেনে বলা আছে যে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ যদি 1 ওয়েবার বলতে কি বোঝো? একটা থিওরি মতো যে কুণ্ডলীতে জড়িত চৌম্বক প্রবাহ 1 ওয়েবার বলতে কি বোঝায়। তাহলে দেখো, কোনো কুণ্ডলীতে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চৌম্বক প্রবাহ পরিবর্তিত হলে কুণ্ডলীতে 1 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে 1 ওয়েবার বলে। তাহলে প্রতি সেকেন্ডে কতগুলো চৌম্বক প্রবাহ পরিবর্তিত হচ্ছে, এটা মনে রাখবে। চৌম্বক প্রবাহ কথা মানে হচ্ছে চৌম্বক ফ্লাক্স বলা হয়, আর একে ফাই বলা হয়। তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চৌম্বক প্রবাহ পরিবর্তিত হয়ে কুণ্ডলীতে 1 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে বলবো 1 ওয়েবার। এটা কোন সূত্রের উপর হয়? E = d∅/dt, এটার উপর কাজ করে। যেখানে ফাইটাকে কী ধরাচ্ছে না, ফাই আর টি, এই যে প্রতি সেকেন্ড মানে টিটা 1 ধরাচ্ছে, আর চৌম্বক প্রবাহ যে পরিমাণ পরিবর্তিত হচ্ছে এবং তড়িৎচালক বলটাকে কত ধরাচ্ছে? 1 ভোল্ট, আর সেটাকে আমরা কী বলতে পারি? 1 ওয়েবার। তো এটা হচ্ছে ইকুয়েশন। এটার পর অথবা কোশ্চেনটা দেখো। অথবা কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে। 50 হার্টজ কম্পাঙ্কের এসি প্রবাহ 0 থেকে সর্বোচ্চ মানে পৌঁছাতে কত সময় লাগবে? তাহলে এসি প্রবাহ 0 থেকে সর্বোচ্চ মানে অল্টারনেটিং কারেন্টের চ্যাপ্টারের কোশ্চেন। দেখো ভালো করে ইকুয়েশনটা দেখবে। আমাদের এসির ক্ষেত্রে যে গ্রাফটা হয় সেটা সাইনোসয়েডাল গ্রাফ হয়, অর্থাৎ সাইনধর্মী গ্রাফ হয়। এখন স্বাভাবিক যে প্রবাহ মাত্রা হয় আই, সেই আয়ের মানটা কত হয়? I0 sin ওমেগা টি, কারণ সাইনোসয়েডাল ধরেছি। I0টা কি বলে? পিক কারেন্ট বলা হয়, অর্থাৎ শীর্ষমান প্রবাহ। এখন ওমেগা সমান কত লেখা যায়? 2π/t, যেটাকে 2πn বলা হয়, আর এনটা কি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। IRMS সমান কত লেখা যায়? I0/√2। জানো এগুলো আগের কোশ্চেনগুলোতে আমি করেছি, আগের পেজগুলোকে দেখলে তোমরা বুঝতে পারবে। এগুলো সব আমার ডিসক্রিপশানে এছাড়া প্লে লিস্টেও পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো T=T1, এফ এর আর এন এর মানটা কত দেওয়া আছে? যেটাকে এফ ধরা হয় সেটা এন ধরা হয়, সেটা হচ্ছে 50 হার্টজ। তাহলে আই সমান যদি I0 sin ωt1 ধরে নিই, তাহলে আয়ের জায়গায় কী লিখতে পারি? I0/√2, কারণ IRMS হিসাবে ধরছি। তাহলে I0 কেটে গেলে 1/√2 সমান কত হবে? sin ωt1। তাহলে 1/√2 মানে কি? সাইন কত? 45, আর সাইন π/4 বলতে পারি। তাহলে π/4 সমান হচ্ছে sin ωt1। সাইন কেটে গেল, π/4 সমান ωt1। আচ্ছা, ওমেগা সমান কত লেখা যায়? 2πn। তা 2π কেটে গেল, তাহলে এখান থেকে 1/4 সমান হচ্ছে 2n/t1। এখন শুধুমাত্র t1টা, কারণ সময়টা বার করতে বলেছি, তাহলে t1টা কত হবে না 1/2 × 4n। তাহলে 1/2 × 4 × n মানে কত দেওয়া আছে? 50 হার্টজ। 50 মান বসালাম। তাহলে t1 মান 1/400, আর 1/400 মানে 0.0025 সেকেন্ড। তাহলে এই যে সূত্র, এই সূত্রের উপর আমি কাজে লাগালাম, তাহলে সেখান থেকে আমার সময়ের মানটা পাওয়া গেল। আর ওইটি জানতে চেয়েছিল যে সময়টা কত লাগবে, তাহলে সময়ের মানটা কত হবে? সর্বোচ্চ পৌঁছাতে সময় লাগবে 0.0025 সেকেন্ড। পরবর্তী কোশ্চেন কী আছে? 3টা লেন্সের এফ সংখ্যা বলতে কি বুঝো? তোমরা লেন্সের লাস্ট চ্যাপ্টারে যদি পড়ো এই লেন্সের ক্ষেত্রে, তাহলে তখন সেখানে পাবে। হ্যাঁ, লেন্সের ডায়োপ্টারে যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে লেখা আছে। লেন্সের এফ সংখ্যা মানে কি? লেন্সের ফোকাস দৈর্ঘ্য যেটা ক্যাপিটাল এফ এবং উন্মেষের বেশ যেটা ক্যাপিটাল ডি, এর অনুপাতকে লেন্সের এফ সংখ্যা বলে। এইটুকু শুধু লিখে দেওয়া, অর্থাৎ লেন্সের এফ সংখ্যা সমান ক্যাপিটাল এফ বাই ক্যাপিটাল ডি। ঠিক আছে, এইটার অথবা কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর দিয়েছিল, কারণ সাধারণত এরকম কোশ্চেন দেয় না, কিন্তু এবারে দিয়েছে। অথবা কোশ্চেনে বলা আছে গোলীয় দর্পণের ক্ষেত্রে যে নিউটনের সূত্র হয় xy = f², এর থেকে কি সিদ্ধান্ত আসা যায়? ন্যাচারালভাবে বলা হয় xy = f² সমীকরণটি প্রতিষ্ঠা করো, বা লেখোটা কীরকম হয় সেটা। কিন্তু এখানে বলছি কী সিদ্ধান্ত আসা যায় সেটা। তাহলে দেখো, xy = f² যে সমীকরণ আছে, এই সিদ্ধান্ত উপনীত হয় যে লেখটি হয় আয়তকার পরাবৃত্ত। এটা একটা কোশ্চেন করে, আর সেটা আমি লিখেও দিয়েছি। এবং এফ এর মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, কারণ কি xy = f², তাহলে ফোকাসটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যাই হোক না কেন, কিন্তু f² সর্বদা কী হবে? ধনাত্মক হবে, কারণ f² মানে নেগেটিভ থাকলে নেগেটিভেরও তো স্কোয়ার হবে, সেটা তো পজিটিভ, আর পজিটিভের স্কোয়ার তো পজিটিভ হয়।
আর কি না, এই দিকটা যদি পজিটিভ হয় তাহলে এক্স ওয়াইয়ের যে গুণফল সেটাও সর্বদা কী হবে, ধনাত্মক হবে। তাহলে এই সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে যে এফ এর মানটা ধনাত্মক ঋণাত্মক যাই হোক এফ স্কোয়ার সর্বদা ধনাত্মক হবে, আর এক্স ওয়াইয়ের গুণফলটাও সর্বদা ধনাত্মক হতে হবে। ব্যাস। এবার লাস্ট কোশ্চেন আমাদের ডিজিটাল সার্কিট অর্থাৎ ডিজিটাল গেটের থেকে কোশ্চেন করেছে। লাস্টের কোশ্চেনের উত্তর কী দেওয়া আছে দেখো, যে লাস্টের কোশ্চেন বলছে যে দুটি সুইচ দিয়ে কিভাবে অর গেট করবে। দুটি সুইচ বলা হয় বা দুটি ইনপুট দিয়ে বলা হয়, তা তখন মনে রাখবে অর গেটের ক্ষেত্রে এ বি দুটো সুইচকে ইউজ করে এরকম হয় অর গেটের প্রতীক চিহ্ন। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে অর গেট, যেখানে ওয়াই সমান কী লেখা যায়, এ প্লাস বি। ঠিক আছে। এবং অর গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিল হয়, অর গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিলে হিসাবটা দেখতে হয় যে কী হয়, এগুলো পরীক্ষাতে আসে। তো আজকের ভিডিও এতটা পর্যন্ত। আজকের ভিডিওতে তোমাদেরকে সেকশন 1 এবং সেকশন 2 1 থেকে 14 সমস্ত কোশ্চেন করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যদি কোনো কোশ্চেনের প্রবলেম বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করবে। তো আজকের ভিডিও এতটা পর্যন্ত, পাই পরবর্তী ভিডিওতে দেখা হবে।